একবার ভাবুন তো, চাঁদে যদি একজন মানুষ একা আটকে পড়েন তখন কি হবে? ঠিক এমনটাই ঘটেছে আজকের গল্পে। গল্পের শুরুতে জিহান নামের এক ব্যক্তি একটি রকেটে চেপে চাঁদের দিকে রওনা দিচ্ছিল, কিন্তু ঠিক তখনই পাই নামের একটি বিশাল অ্যাস্টেরয়েড পৃথিবীর দিকে মোড় নেয়। এটি সেই অ্যাস্টেরয়েডের চেয়েও বড় ছিল, যা একসময় পৃথিবী থেকে ডাইনোসরদের বিলুপ্ত করেছিল। এই বিপদ থেকে বাঁচতে মানুষেরা একটি পরিকল্পনা করে। চাঁদে যেই স্পেস স্টেশনে জিহান ছিল সেটি আসলে এই কারণেই তৈরি করা হয়েছিল। এই স্টেশনের ভেতরে ছিল বহু আধুনিক ও ভয়ঙ্কর অস্ত্র, যার সাহায্যে অ্যাস্টেরয়েডটিকে ধ্বংস করে তার ধ্বংসাবশেষ চাঁদের মহাকর্ষ বল ব্যবহার করে পৃথিবী থেকে দূরে সরিয়ে নেওয়া হবে। টানা ৮ বছর পরিশ্রমের পরে অবশেষে মানুষ এই মিশনে সফল হয়। জিহান ও তার সঙ্গীরা এখন পৃথিবীতে ফিরে আসার জন্য প্রস্তুত ছিল। তবে ফেরার আগে জিহান চাচ্ছিল তার কমান্ডার জিঙ্কের সামনে নিজের ভালোবাসার কথা প্রকাশ করতে। এই উদ্দেশ্যে সে নিজের কক্ষে গিয়ে হেডফোনে গান চালিয়ে একটি প্রেমপত্র লেখা শুরু করে। ঠিক সেই সময় জু নামের এক নভোচারী দৌড়ে এসে কমান্ডার জিঙ্ককে জানায় এক ভয়ঙ্কর খবর, যে অস্ত্র দিয়ে অ্যাস্টেরয়েড ধ্বংস করা হয়েছিল তাতে কিছু ত্রুটি ধরা পড়েছে এবং আগামী আধা ঘন্টার মধ্যে অ্যাস্টেরয়েডের সমস্ত ধ্বংসাবশেষ চাঁদের উপর পড়তে যাচ্ছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কমান্ডার জিঙ্ক দ্রুত স্পেস স্টেশন খালি করার আদেশ দেন। সবাই দ্রুত রকেটের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু জিহান তখনও হেডফোন পরে প্রেমপত্র লিখছিল, ফলে কোনো সতর্কবার্তা বা অ্যালার্ম তার কানে পৌঁছায়নি। কয়েক মিনিট পর সে হঠাৎ একটি রকেট দেখে বুঝতে পারে কি ঘটেছে এবং দৌড়ে বেইজ স্টেশনের দিকে ছুটে যায়। তখনও সেখানে 6টি রকেট ছিল দেখে কিছুটা আশ্বস্ত হয় জিহান, কিন্তু হঠাৎ করেই একসাথে 5টি রকেটই উড়ে যায়, ফলে তার জন্য কেবল একটি রকেট অবশিষ্ট থাকে। সে তার টিমের সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। শেষ পর্যন্ত উপায় না দেখে সে নিজের রোভার চালিয়ে দ্রুত রকেটের দিকে রওনা হয়, কিন্তু হঠাৎ সামনে একটি বড় গর্ত এসে পড়ে আর তার রোভারটি সেই গর্তে পড়ে যায়। যখন সে গর্ত থেকে উঠে আসে তখন শেষ রকেটটিও উড়ে গিয়েছিল। এদিকে আকাশ থেকে অ্যাস্টেরয়েডের ধ্বংসাবশেষ পড়তে শুরু করেছে। সে বাঁচার জন্য আরেকটি গর্তে লুকাতে চায়, কিন্তু ঠিক তখনই এক টুকরো ধ্বংসাবশেষ সরাসরি সেই গর্তে পড়ে এবং সে অজ্ঞান হয়ে পড়ে। যখন সে জ্ঞান ফিরে পায় তখন তার বিশ্বাস ছিল যে পৃথিবী থেকে তাকে উদ্ধার করা কঠিন হবে না, কিন্তু তখনই আরেকটি বিশাল অ্যাস্টেরয়েড পৃথিবীতে আঘাত করেন এবং পুরো পৃথিবী ধ্বংস হয়ে যায়। এরপর 6 মাস ধরে জিহান পৃথিবীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো সফলতা পায় না সে। শেষ পর্যন্ত সে তার নিয়তিকে মেনে নেয়। সৌভাগ্যবশত তার কাছে যথেষ্ট খাবার ও পানি ছিল বেঁচে থাকার জন্য। সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সে সিদ্ধান্ত নেয় নিজের সব ইচ্ছা পূর্ণ করবে। তার প্রথম ইচ্ছা ছিল কমান্ডার জিঙ্কের ঘরে কিছু সময় কাটানো, কিন্তু সে ঘরের পাসওয়ার্ড জানত না। তার দ্বিতীয় ইচ্ছা ছিল চাঁদের মাটিতে সার্ফিং করা। প্রথম দিকে সে বারবার পড়ে যেত, কিন্তু দিনের পর দিন চেষ্টা করে সে শেষ পর্যন্ত সার্ফিংয়ে সফল হয়। তবে এখনও সে জিঙ্কের ঘরের পাসওয়ার্ড খুঁজে পায়নি। শেষের আগে সে ঘরের দরজাটি উড়িয়ে দেয়। তারপর সে জিঙ্কের একটি ছবিকে সঙ্গে নিয়ে ডেট করার সিদ্ধান্ত নেয়। সেই সময় দুর্ঘটনাক্রমে জিঙ্কের ছবির মুখে ক্যাচআপ পড়ে যায়। সে সেই সুযোগে ছবিটাতে চুমু খায়, কিন্তু সে জানত না এই সময় স্পেস স্টেশনের নতুন হেডকোয়ার্টার থেকে পুরো টিম তাকে লাইভ দেখছিল। তার এই কাণ্ড দেখে সবাই মুখ ফিরিয়ে নেয়, আর অপরদিকে জিঙ্ক হতবাক হয়ে যায়। তবে নেটওয়ার্কের সমস্যার কারণে তারা তখন কেবল জিহানকে দেখতে পাচ্ছিল, কথা বলতে পারছিল না। যেহেতু জিহান তখন কোনো বিপদের মধ্যে ছিল না, তাই জিঙ্ক তার রেস্কিউ মিশন বাতিল করার সিদ্ধান্ত নেয়। ঠিক তখন চেয়ারম্যান তাদের জানায় সরকার আগামী 30 দিনের মধ্যে জিহানের এই নতুন জীবন সারা বিশ্বের সামনে তুলে ধরার পরিকল্পনা করেছে, কারণ অ্যাস্টেরয়েডের আঘাতের পর পৃথিবীর 30% জমি সমুদ্রের মধ্যে ডুবে গিয়েছে, যার ফলে সবার জীবন পুরোপুরি বদলে গিয়েছিল। এখন সরকার চাচ্ছিল জিহানের মাধ্যমে মানুষের মনে একটা নতুন আশা জাগিয়ে তোলা। তারা দেখাবে মানুষটা একা চাঁদে থেকেও কিভাবে জীবন যাপন করছে। কিন্তু মহাকাশচারী জু জানায় জিহানের শব্দ শোনা যাচ্ছে না। তখন জিঙ্ক তাকে জানায় যে তারা জিহানের কণ্ঠ ডাবিং করে জনসমক্ষে উপস্থাপন করাবে, যাতে তারা ইচ্ছে মতো তার মুখ দিয়ে কথা বলাতে পারে। এরপর জিঙ্ক রেডিওর মাধ্যমে জিহানের একটি মিথ্যা গল্প প্রচার করে, যেখানে বলা হয় সে রকেটে নিজের সিট ত্যাগ করেছিল একজন ক্রু মেম্বারকে বাঁচানোর জন্য। একই সঙ্গে জিঙ্ক জানায় তারা জিহানের নতুন জীবনের সম্প্রচার শুরু করতে চলেছে। এদিকে 196 দিন কেটে যাওয়ার পর একদিন জিহান একটি ওষুধ আনতে ওয়্যারহাউসে যায়। তখন হেডকোয়ার্টারে জিহানের কণ্ঠ ডাবিং করতে একজন ভয়েস ওভার আর্টিস্ট ফ্লুটিস্টকে ডাকা হয়, কিন্তু তাকে কোনো স্ক্রিপ্ট দেওয়া হয়নি। এই সময় যখন জিহান ওয়্যারহাউসে পৌঁছায় তার চোখে পড়ে একটি নতুন এবং অপরিচিত কিছু। প্রথমে সে ভেবে বসে এটা একটা মেয়ে এবং তার সঙ্গে কথা বলা শুরু করে, কিন্তু কাছে গিয়ে দেখে এটা আসলে একটি শক্তপোক্ত ক্যাঙ্গারু। একই সময়ে লাইভ স্ট্রিমিং শুরু হয়ে যায় এবং ক্যামেরা সরাসরি ওই ক্যাঙ্গারুর মুখে চলে যায়। ফ্লুটিস্ট কিছুই না জেনেই ক্যাঙ্গারুর ঠোঁটের সঙ্গে মিলিয়ে ডাবিং করতে শুরু করে। জিঙ্ক তাকে থামাতে চাইলেও তখন অনেক দেরি হয়ে যায়।
অনেক মানুষ ইতিমধ্যেই এটা দেখে ফেলেছে। এই ভুলের কারণে জিঙ্ক এবং জুকে চেয়ারম্যানের সামনে যেতে হয়। সেখানে তারা জানায় তাদের রিসার্চ টিম ক্যাং নামের ক্যাঙ্গারুটিকে বেইজ স্টেশনে ফেলে এসেছিল। অন্যদিকে ফ্লুটিস্ট কোনো প্রকৃত ভয়েস ওভার আর্টিস্ট ছিল না, সে ছিল সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কন্টেন্টে ভয়েস ওভার করা এক ইন্টারনেট ইনফ্লুয়েন্সার। এই ভুলের পর জিঙ্ক সিদ্ধান্ত নেয় যে তারা ডাবিং না করে ঘটনাগুলোকে একটি গল্প হিসেবে বলবে। মহাকাশযানে জিহান ক্যাংকে কাছে টানার জন্য এক ফিমেল ক্যাঙ্গারুর ছদ্মবেশ নেয়, কিন্তু ক্যাং যখন তার আসল পরিচয় জানে তখন সে জিহানকে মারতে শুরু করে। এটা দেখে ফ্লুটিস্ট জোরে হাসতে থাকে। এরপর জিঙ্ক সমস্ত দোষ নিজের ঘাড়ে নেয়। ঠিক তখনই খবর আসে যে স্পেসশিপে ক্যাং আর জিহানের মধ্যে এক মারামারির ম্যাচ হতে যাচ্ছে। সবাই মনোযোগ দিয়ে সেই ম্যাচ দেখতে বসে। সেখানে ক্যাং তার শক্তি দিয়ে জিহানের পেটে আঘাত করে অজ্ঞান করে ফেলে। এই অবস্থা দেখে জিঙ্ক আবারও জিহানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। জ্ঞান ফিরে পেয়ে জিহান যখন কমিউনিকেশন চ্যানেলের কিছু লাইন দেখতে পায় তখন সে আনন্দে কেঁদে ফেলে। কাউকে শুনতে না পারলেও সে বুঝতে পারে পৃথিবীতে এখনো মানুষ বেঁচে আছে। দুজনের মধ্যে একটা বোঝাপড়া হওয়ার পরে তারা একসঙ্গে রোভারে চড়ে একটি ভাঙা অ্যাপোলো 18 রকেটের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে সেটিকে ব্যবহার করে লুনার স্টেশনে পৌঁছাতে পারে। সেখানে থাকা আরেকটি রকেট দিয়ে তারা পৃথিবীতে ফিরে যেতে পারত। এদিকে জিহান তার সমস্ত মনোযোগ দেয় লুনার ডগকে খুঁজে বের করতে, যে তাকে সাহায্য করতে পারত। এরপর সে স্পেসক্রাফট পুনরায় গঠনের কাজে মনোযোগ দেয়, যা দেখে সবাই অবাক হয়ে যায়। জিঙ্ক যখন তার ফাইল দেখে তখন জানতে পারে যে জিহান আসলে একজন ফ্লাইট ডায়নামিক্স ইঞ্জিনিয়ার ছিল, কিন্তু সে সাধারণ একটি মেইনটেন্যান্স ডিপার্টমেন্টে কাজ করত। তার 228তম দিনে জিহান জানায় তাদের রোভার ভেঙে যাওয়ার ফলে একটা ওজন সীমা তৈরি হয়েছে, যার কারণে তাকে ক্যাংকে ফেলে রেখে এগোতে হবে। কিন্তু ক্যাং জোর করে তাকে আবার বেসে ফিরিয়ে নিয়ে আসে। তখন জিহানের মনে পড়ে সেখানে একটি অস্ত্র আছে যেটাকে প্রোটোটাইপ ইঞ্জিন হিসেবে ব্যবহার করা যেতে পারে। যদিও এটি খুব ঝুঁকিপূর্ণ ছিল, তবুও ক্যাং তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। ক্যাংকে কাজে লাগাতে পারলে কাজটি সম্ভব হতে পারে, কিন্তু সূর্যাস্তের আগে বেসে ফেরা কঠিন, কারণ প্রোটোটাইপ ইঞ্জিনটি সৌরশক্তিতে চলে। যদিও চাঁদের একটি দিন পৃথিবীর 14 দিনের সমান, তবুও জিহান যদি সারাক্ষণ ড্রাইভ করেন তারপরেও সে সময় মতো পৌঁছাতে পারবে না। সবাই ভাবছিল এটা অসম্ভব, কিন্তু সূর্যাস্তের পর জিহান উল্টো দিকে ড্রাইভ করা শুরু করে। আসলে সে সূর্যের আলো থেকে বাইরে যেতে চাইছিল না। চাঁদে সূর্য অস্ত যাওয়ার পর এতটাই ঠান্ডা পড়ে যায় যে কেউ সেখানে বাঁচতে পারবে না। আর এই কারণেই জিঙ্ক বুঝে গিয়েছিল যে জিহান সূর্যের পেছন পেছন চলতে চাইছে, যাতে তার কাছে পুরো 41 দিনের মতো সময় থাকে। কিন্তু 28তম দিনেই ক্যাং এবং জিহান সম্পূর্ণভাবে ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই তারা একে অপরকে দড়ি দিয়ে বেঁধে নিয়েছিল। টানা কয়েকদিন গাড়ি চালানোর পর অবশেষে তারা ইঞ্জিন পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সেখানে পৌঁছেই কং একটানা একটি বোতাম চাপতে শুরু করে। ভাগ্য ভালো যে ওটা কোনো ভুল বোতাম ছিল না, ওটা ছিল ইঞ্জিন চেক বোতাম। কিন্তু কংয়ের এই বিপজ্জনক আচরণের জন্য জিহান তাকে কেবিনের ভেতর বন্ধ করে দেয়। এরপর তারা দুজনে নিজেদের বেসের দিকে ফিরতে রওনা হলো, কিন্তু মাঝপথে কংয়ের কেবিন ইঞ্জিন থেকে আলাদা হয়ে যায়। আর জিহান যখন সেটা বুঝতে পারল তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। জিহান জানত যদি সে কংকে নিতে ফিরে যায় তাহলে সূর্যের আলো হারাতে পারে। সে একবার কংকে ছেড়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তার এই কাজ দেখে সবাই অবাক হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই সে দ্রুত গতিতে কংয়ের দিকে ফিরে যায় এবং কিছুক্ষণ পর সে কংয়ের কাছে পৌঁছেও যায়। কিন্তু তখন সবার হিসাব অনুযায়ী তাদের আর সময়মতো ফিরে যাওয়া সম্ভব ছিল না। এই কারণে জিঙ্ক সবাইকে দ্রুত লুনার ডগ খুঁজে বের করতে বলল, যাতে সেই ডগের ব্যাটারির সাহায্যে জিহান আবার বেইজে ফিরে যেতে পারে। এতদিন ধরে না ঘুমিয়ে গাড়ি চালানোর ফলে জিহান আর কং দুজনেই প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিল। সূর্য ডুবে যাওয়ায় তাদের হাতে তখন মাত্র 5 ঘন্টার ব্যাটারি ছিল। ঠিক তখনই লুনার ডগ হঠাৎ করে চালু হয়ে যায়, কিন্তু পাওয়ার সেভিং মোডে থাকার কারণে সে ওদের খুঁজে বের করতে পারছিল না। অন্যদিকে বেস থেকে 55 কিমি দূরে ব্যাটারি শেষ হয়ে যাওয়ায় গাড়ি থেমে গিয়েছিল। বাধ্য হয়ে জিহান আর কংকে গাড়ি থেকে নেমে আসতে হয়। সেই সময় অ্যাস্ট্রন জু লুনার ডগের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে সেটিকে জিহানের কাছে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু পথে ব্যাটারি শেষ হয়ে যাওয়ায় লুনার ডগ একটি গভীর গর্তে পড়ে যায়, যা দেখে পৃথিবীতে সবাই হতাশ হয়ে পড়ে। ওদিকে জিহান আর কং তারা একে অপরের সঙ্গে কথা বলছিল। তখন হঠাৎ করে জিহান আবার জিঙ্কের কথা ভাবতে শুরু করে। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে সে দেখে কং একটি কাচের প্রতিফলনের পেছনে ছুটে বেড়াচ্ছে। এটা দেখে জিহানের মাথায় একটি বুদ্ধি আসে। সে কংয়ের পিঠে একটি স্লেজ বেঁধে দেয়। তার আগে করা স্যান্ড সার্ফিং প্রশিক্ষণ এবার কাজে লেগে যায়। এরপর তারা দুজনে দ্রুত গতিতে এগিয়ে চলে, কিন্তু সামনে হঠাৎই একটি বড় গর্ত চলে আসে। সেটি পার হতে জিহান চতুরতার সঙ্গে নাইট্রোজেন ট্যাঙ্ক ব্যবহার করে। তার এই সফলতা দেখে পৃথিবীর সবাই আনন্দে ভরে ওঠে এবং সকলের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়। পৃথিবীতে জিহান তার সাহসিকতার জন্য বহু পুরস্কার পায়, কিন্তু এই পুরস্কারগুলো চেয়ারম্যান নিজে রেখে দেয়।
একদিন জিঙ্ক চেয়ারম্যানকে জানায় যে আগামী 3 মাসের মধ্যে যোগাযোগ ব্যবস্থা ঠিক হয়ে যাবে, তখন তারা আবার জিহানের সঙ্গে যোগাযোগ করতে পারবে। ধীরে ধীরে সবকিছু ঠিক হতে শুরু করে, কিন্তু কেউ জানত না পাই অ্যাস্টেরয়েডের একটি বড় অংশ এখনও তাদের দিকে ধেয়ে আসছিল। এদিকে জিহান আর কং খেলা করছিল, আর হঠাৎ করে কং ভুলবশত কিছু তারে হাত দিয়ে ফেলে। এর ফলে স্ক্রিনে আগের মতোই কিছু সিগন্যাল ভেসে ওঠে। এটা দেখে জিহান মনে করতে থাকে যে হয়তো পৃথিবীতে আর কেউ বেঁচে নেই। সম্ভবত আগেও কং এইভাবে তারের সঙ্গে হাত ছুঁয়ে দিয়েছিল, তখনই এই সিগন্যাল এসেছিল। এটা ভেবে সে খুবই হতাশ হয়ে পড়ে। এদিকে জিং নিজের সমস্ত শক্তি দিয়ে যোগাযোগ লাইন ঠিক করার কাজ শুরু করে। কিছুদিন পরে জিহান কংয়ের জন্য একটি মহিলা ক্যাঙ্গারুর খেলনা বানিয়ে দেয়। নিজেকে শেষ করতে শিপ থেকে বাইরে বেরিয়ে যায়। সে এতটাই হতাশ হয়ে পড়েছিল যে জিঙ্ক সবাইকে জানায় আসলে জিহান ভিতরে কি অনুভব করছে। সে সবার কাছে অনুরোধ করেন তারা যেন তাদের ফোনের ফ্ল্যাশলাইট চাঁদের দিকে তাক করে ধরেন। ওদিকে জিহান যখন শিপ থেকে দূরে গিয়ে হেলমেট খুলে ফেলতে যাচ্ছিল, তখনই সে পৃথিবী থেকে আসা আলো দেখে ফেলে। এটা দেখেই সে হাঁটু গেড়ে বসে কাঁদতে শুরু করে। কিছুক্ষণ পর বেসে ফিরে গিয়ে যখন জিহান যোগাযোগের বোতাম অন করেন, তখন অবশেষে সে তার সব সঙ্গীদের কণ্ঠ শুনতে পায়। তারা জানায় পৃথিবীতে তার লাইভ স্ট্রিমিং চলছে। তবুও জিহান কিছু বলছিল না। তখন সবাই জিংকে তার সামনে দাঁড় করিয়ে দেয়া হয়। জিঙ্ক যখন শুধু হ্যালো বলেন, তখন জিহান আনন্দে ভরে ওঠে। পরের কয়েকদিন ইঞ্জিনিয়াররা তাকে স্পেসক্রাফট ঠিক করতে সাহায্য করে, কিন্তু সে শুধুমাত্র জিংকে দেখেই সত্যিকারের খুশি হয়। অবশেষে এক রাতে স্পেসক্রাফট ঠিক হয়ে গেলে জিহানের সঙ্গে জিংকে একান্তে কথা বলার সুযোগ হয়। সে জিহানকে জানায় যে সে মেইনটেন্যান্স ডিপার্টমেন্টে যোগ দিয়েছিল শুধু জিংকেনোর জন্যই। আসলে সে আগে এই ডিপার্টমেন্টে কাজ করতে চায়নি, কিন্তু একদিন পাশ দিয়ে হেঁটে যাওয়া জিংকে দেখে সে প্রেমে পড়ে যায়। তখন থেকেই সে ঠিক করেন যে তাকে চাঁদে গিয়ে জিংকের সাথে থাকতে হবে। যেমন করেই হোক সে থাকবে। তাই সে এই ছোট ডিপার্টমেন্টে কাজ করতেও রাজি হয়ে গিয়েছিল। তার কথা শুনে জিংকও জানায় যে রকেটে উঠবার সময় সে জিহানকে দৌড়াতে দেখেছিল, কিন্তু দুঃখজনকভাবে তখন সে আর অপেক্ষা করতে পারেনি। তাদের এই কথোপকথনের সময় কেউ খেয়াল করেনি পৃথিবীর দিকে ধেয়ে আসা সেই ভয়ঙ্কর অ্যাস্টেরয়েডের দিকে। পরের দিন কং ও জিহান তাদের ঘরে ফেরার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল। তাদের দলের সাহায্যে তারা অবশেষে নিরাপদে স্পেসক্রাফট লঞ্চ করেন। এটা দেখে সবাই খুব খুশি হয়, কারণ চাঁদে 923 দিন কাটানোর পর জিহান ও কং অবশেষে স্পেস স্টেশনে পৌঁছাতে পেরেছিল। ঠিক তখনই জু এক জরুরি মিটিং ডেকে সকলকে জানায়। সেই পায় অ্যাস্টেরয়েডের বিশাল অংশের কথা, যা এখনও বিপজ্জনক গতিতে তাদের দিকে ধেয়ে আসছিল। চেয়ারম্যানের বিশ্বাস ছিল যে শুধু একজন মানুষই এই ভয়ঙ্কর বিপদ থেকে তাদের বাঁচাতে পারে, কারণ তার মহাকাশযানের ইঞ্জিন নিজেই একটি অস্ত্রের মতো। সেই মানুষটি আর কেউ নয়, জিহান। এটা শোনার পর জিঙ্ক সোজা কন্ট্রোল রুমে গিয়ে লাইভ স্ট্রিমিং বন্ধ করে দেয়, যার ফলে সবাই চমকে ওঠে। কিন্তু জিঙ্ক জিহানের সঙ্গে কথা বলার আগেই জিহান এই বিপদের ব্যাপারে জেনে গিয়েছিল। আসলে সে হেডফোনের মাধ্যমে তাদের সব কথা শুনে ফেলেছিল, এবং এখন সে বুঝতে পেরেছিল যেহেতু মিসাইলগুলোতে কোনো ইঞ্জিন নেই, তাই তাকে নিজেকেই সেগুলো অ্যাস্টেরয়েডের সঙ্গে ধাক্কা খাওয়াতে হবে, এবং মিসাইলগুলো অ্যাক্টিভ হবার আগেই নিজেকে স্পেসক্রাফটে ফিরে আসতে হবে। এই মিশনে তার বেঁচে ফেরার সম্ভাবনা খুবই কম ছিল, কিন্তু তবুও জিহান এই দায়িত্ব নিতে রাজি হয়ে যায়, কারণ সে জানত এখন পৃথিবীকে বাঁচানোর দায়িত্ব শুধুই তার কাঁধে। সাথে সাথে সে জিংকে বলেন যদি সে মারা যায় তাহলে জিঙ্ক যেন অন্য কাউকে খুঁজে নেয়, কারণ সে জিংকে একা বিষণ্ণ জীবন কাটাতে দেখতে চায় না। জিহান রাজি হতেই পৃথিবীর সকল মানুষকে আন্ডারগ্রাউন্ড বাংকারে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর জিহান প্রথমেই কংকে সিটবেল্টে বেঁধে দেয় যাতে সে নিরাপদে পৃথিবীতে ফিরে যেতে পারে, কিন্তু কং তার বন্ধুর পাশে থাকতে চেয়েছিল। তারা আলাদা হবার পরে জিহানের স্পেসক্রাফট অনেকগুলো পাথরের মুখোমুখি হয়, এবং একটি পাথরের সঙ্গে ধাক্কা খাওয়ার পরে তার মহাকাশযান ঘুরতে শুরু করে। এই ঘূর্ণন থামাতে জিহান মহাকাশযানের একটি অংশ আলাদা করে ফেলে। এতে মিসাইলগুলো ঠিক থাকলেও ইঞ্জিন আলাদা হয়ে যায়। তখনই জিঙ্ক তাকে জানায় যে পাইয়ের একটি অংশ তার খুব কাজ দিয়ে যাবে, এবং সে কোনোভাবেই জিহানকে হারাতে চায় না। কিন্তু এটা শুনে জিহান তাকে বলেন এখন তার একমাত্র চিন্তা হওয়া উচিত পৃথিবীকে বাঁচানো। এরপর জিহান তার মহাকাশযান অ্যাস্টেরয়েডের দিকে ঘুরিয়ে দেয় এবং লাইভ স্ট্রিম চালু করতে বলেন। সে মিসাইলগুলো আলাদা করে দিয়ে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং বলেন সে সবসময় ভেবেছিল যারা সামনে থাকে তারা মারা যায়, যারা পিছনে থাকে তারাও মারা যায়, মাঝখানে থাকা সবচেয়ে নিরাপদ। কিন্তু আজ সে ঠিক পৃথিবী আর অ্যাস্টেরয়েডের মাঝখানে দাঁড়িয়ে। এরপর সে জিঙ্কের প্রিয় গান গাইতে গাইতে পূর্ণ গতিতে অ্যাস্টেরয়েডের দিকে ধেয়ে যেতে থাকে। এই দৃশ্য দেখে জিঙ্ক সহ সবাই কাঁদতে থাকে। যখন সে অ্যাস্টেরয়েডের কাছাকাছি পৌঁছায়, জিঙ্ক ব্যর্থ চেষ্টা করেন মিসাইলের বোতাম টিপতে। তখন তার মনে ঘুরছিল জিহানের সঙ্গে কাটানো মুহূর্তগুলো।
কিন্তু তখনই জিহান তাকে তার দায়িত্ব মনে করিয়ে দিয়ে বোতাম চাপতে বলেন। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বিশাল এক বিস্ফোরণ হয় এবং অ্যাস্টেরয়েড ভেঙে ছোট ছোট টুকরো হয়ে ছড়িয়ে পড়ে। সেই টুকরোগুলো পৃথিবীর দিকে আসতে থাকে, যেন আকাশে তারা ঝরছে। এই দৃশ্য লাখ লাখ মানুষ সহ কমও দেখতে পায়। তখন ভিড়ের মধ্যে থাকা একটি ছেলে তার ছোট বোনকে বলেন, আজ তারা শুধু মুন ম্যানের কারণেই তাদের বাড়ি ফিরতে পেরেছে। পরবর্তী 10 বছরের সবার পরিশ্রমে পৃথিবী আবার আগের মতো হয়ে ওঠে। তখন স্পেস প্রোগ্রামের নতুন চেয়ারম্যান লুসি ঘোষণা দেন যে মানুষ আবার চাঁদের উদ্দেশ্যে যাত্রা করতে যাচ্ছে। অন্যদিকে জিমও আবার চাঁদের উদ্দেশ্যে রওনা হয়। চাঁদে পৌঁছানোর পর সে জিহানের স্মৃতি বিজড়িত মুহূর্তগুলোর মুখোমুখি হয়। সেই মুহূর্তগুলো দেখে তার চোখে আনন্দের অশ্রু আসে। এরপর এক সহকর্মীর সঙ্গে পৃথিবীর দিকে তাকিয়ে জিঙ্ক জানায়, 10 বছর আগে ভেঙে পড়া অ্যাস্টেরয়েডের ধ্বংসাবশেষ এখন পৃথিবীর চারপাশে এক রিংয়ের মতো ঘুরছে, যা চিরকাল মুন ম্যানের কথা মনে করিয়ে দিবে। তো আজকে এ পর্যন্তই বন্ধুরা, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।